হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? না, কিছুই শুনিনি। জগদীশবাবু কি কাণ্ড করেছে শুনেননি হরিদা? না রে ভাই, বড় মানুষের খবর আমি কি করে শুনবো, আমাকে বলবেই বা কেন? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকে। সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান, এছাড়াও আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছে। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, তা পেতেন না হরিদা। সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন। সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি, সেদিকে হরিদার কোনো কানেই নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে তার ভাতের হাঁড়িটা উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু ওই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো বিক্রিওয়ালা কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার পাশে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি করতে যাওয়ার হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকের বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু পয়সা রোজগার করে তাতেই তার ভাতের হাঁড়ের দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তা হয় কিছুই দেন না, কিংবা বিরক্ত হয়ে 2-1 টাকা পয়সা দিয়েই দেয়। একদিন চরকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলায় একটা আতঙ্কের হাল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জোড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থার নিট হাতে তুলে নিয়ে বাসের উপরের বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা। তারপর বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এবার সরে পড়, অন্যদিকে যা। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ মিশ্রিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে। দোকানের লোকজনের ব্যস্ততা, খুব মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, এ তো হরির কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? পায়ে যে ছদ্মবেশে। সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। হরিদা কখনো বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বড় কাবলিওয়ালা।
কখনো হেডকট প্যান্টুন পরা তিরিঙ্গি কেরামিন সাহেব। আজ আমরা ঠিক কিন্তু বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছে। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদের মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠছে? আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের বেশি কিছুই যে পাবেন না। না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। ওটা জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? মোটার মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে ফেরেও 2-3 টাকার বেশি হয় না। একবার বক্সিস হিসেবে অবশ্য কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? ঠিকই বলেছেন হরিদা, সব দিন বড়দার একটা দিন বহুরূপী সেজে পথে বের হন, কিন্তু তাতে 7 দিন পেট চলার মতো রোজগার হয়নি। না, এবার আমি কাঙ্গালের মতন হাত পেতে বক্সিস নেওয়া নয়। এবার মাটি তো হাতি, লটি তো হান্দা। এবারে যা ছেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে, কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। আপনাকে একটা যোগী সন্ন্যাসী কিন্তু বৈরাগী সাজতে দেখে কতই আর খুশি হবেন জগদীশবাবু। আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। থাকবো আমাদের স্কুলের চাঁদা নেওয়ার জন্যে। আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তাকে আজকের মতন এমন একটা শান্ত ও সিগ্ধ উজ্জ্বলতা কখনো এমন চারিদিকে সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ঘুর ঘুর করে বাতাস বইছে। জগদীশবাবু বাড়ির বারান্দায় একটা চেয়ারের উপর বসে আছে। সাদা মাথা, সাদা দাড়ি, শান্ত সৌম্য ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমাদের স্কুলের চাঁদার খাতাটাকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ি দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 স্থিত চোখ অপলক হয়ে গেল। আমরা চমকে উঠেছি বই কি, আশ্চর্যও হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি এই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে যে এসে দাঁড়িয়েছে সেটা কি সত্যি এই হরিদা? ওর চেহারাটা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? জটার মতন ধারে কিছু সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলও নেই, জিংটে নেই, দেহচর্মের আসনও সঙ্গী নেই, শারীরিক সাজও নেই, আদর গা, তার উপর আরও সাদা ধকধকে উত্তরে বরণে ছোট বরণের একটি সাদা সাদা সাজ। মাথায় ঘুরঘুর করে উঠছে শুকনো সাদা বেগুনি, ধুলোমূল কাপা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার ভিতর শুধু একটি বই, গীতা। কিতাবের পরে কি যেন দেখলেন এই আগুন, তারপর নিজের মনে হাসলেন। আগন্তুকী মানুষটি যেন এই জগতের সীমান্তের উপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। চিকনো শরীরটাকে প্রায় অসুরেরই একটা চেহারা বলে মনে হয়। কি অল্প উদারত, শান্ত ও উজ্জ্বল একটা মিষ্টি এই আগুনকুটি চোখ দুটি ঝরে পড়ছে। আসুন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন কেন আপনি এই কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির এক কোনা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারী। নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। হে হে, আমি বিরাগী। রাগ মানে হৃৎপণ কোনো আমার নেই, ছিল এক, সেটা পূর্বজন্মের পর। বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী। এদিকে বৌদুই আমার কানের পাশে ফিস ফিস করছে, না না হরিদা নয়, হতেই পারে না, বসন্ত হরিদার গলার শরীর অপমেরি নয়। বরম সুদ কাকে বলে জানেন? সব সুতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। শুনছো তো, এই সমাজে কি মোটি হরিদা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছে। বিরাগীর পায়ে স্পর্শ করার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। আমার এখানে কয়েকটি দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরের খোলা আকাশ থাকতে আর ফরেস্টের মাটিতে স্থান থাকতে
আমি এক বিষয়ে দালান ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন। যদি আপনাকে কোনো, না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই বা কিছু আপনার কাছে চাইবার মতো দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগী, নইলে আমি শান্তি পাবো না। ধন জন জৈবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি পঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষারই শুধু সে একজনের আপন হতে চেষ্টা করে, যাকে পেলেই এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপর অচঞ্চল হয়ে একটি মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য আপনাকে এই টাকাটা দিলাম। হে 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 হে, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে তো দেখবার কোনো দরকার হয় না। আমার অনুরোধ বিরাগীজি, আমি যেমন অনায়াসে ধুলো গুড়িয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরে পড়ে রইল, সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? ওই আজ যে বলেছিলে জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসে কাটিয়ে দিলেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরেই নি হরিদা চুপ করে বসে আছে। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসছে। কি আশ্চর্য হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি এই বিরাগী? হ্যাঁ রে ভাই, ওই তো সাদা উত্তরেটা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। এটা কি করলেন হরিদা? জগদীশবাবু অত টাকা দিতেছিলেন, অথচ আপনি একটি খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কি করব বল, ইচ্ছে হলো না। শত মন কি শত হোক, একদিন সন্ন্যাসী বিরাগী হয়ে টাকা পয়সা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ভ্রম নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথা শুনে তর্ক চলে না, আর বলতে অসুবিধা নেই। হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে চালা হবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কিন্তু আপনি কি জগদীশ বাবুর পাশে গিয়ে আর কখনো? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে পারি। বকশিস, সেটা তো 8 আনা কিংবা 10 আনা। কি আর করা যাবে বল, কিন্তু খাঁটি মানুষ তো নয়, এ বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারি?